শ্রমিক বিক্ষোভে বন্ধ আশুলিয়ার ৯০ শিল্প কারখানা, ভাঙচুরে জড়িতরা বহিরাগত। তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিংয়ে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। সীমান্ত হত্যা সম্পর্ক খারাপ করে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। বললেন, রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার না। কারিগরি শিক্ষার্থীদের অবরোধে দিনভর অচল ৭ রাস্তা মোড়। দাবি মেনে নেয়ার ঘোষণায় ছাড়ল রাজপথ। প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমাদের কারিগরি জনবলের হতে হবে। অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে পড়াশোনা করানো হয়, এই বিষয়ে আমরা বিনীত আবেদন। আমি বলতে চাচ্ছি তারা যত দ্রুত সম্ভব আমাদের আশ্বাস দেখ এবং আমরা এখান থেকে চলে যাব। বিদেশ থেকে আসা ফোন কল থেকে এখনো দৈনিক ২ থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সালমান সিন্ডিকেট। ৯ বছরে পকেটে পুড়েছে ৭,৫০০ আমাদের ৯ বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে। কেউ না কেউ এটাকে হার্নেস করছে পিছনে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি জানানোর আহ্বান মির্জা ফখরুলের। বললেন, প্রভুত্ব বজায় রাখতে গিয়ে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নেই ভারতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা বিভাগ পর্যায়ের মত বিনিময় সমন্বয়করা। জনগণ চাইলে হতে পারে রাজনৈতিক দল, বললেন আসিফ মাহমুদ। ১ সেপ্টেম্বর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, জানালেন পরিবেশ উপদেষ্টা। আড়িয়াল বিলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। একদিন পর আবারও অস্থির সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের শঙ্কায় বন্ধ রয়েছে অন্তত ৯০টি কারখানা। কর্তৃপক্ষ বলছে, ভাঙচুরের সাথে জড়িতরা বহিরাগত। নানাভাবে শ্রমিকদের উস্কে দেয়া হচ্ছে। তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ খতিয়ে দেখার কথা বলছে পুলিশও। কখনো বেতন বৃদ্ধি, কখনো বকেয়ার দাবি, কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্যের অভিযোগ কিংবা বেকারদের চাকরি দাবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এমন সব দাবিতে অস্থিরতা আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালানো হয়। রোববার ২-১টি বাদে আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলে। তবে বিকেলের দিকে আশুলিয়ার একটি কারখানায় বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষও হয় তাদের। এরপরই আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় সোমবার ছুটি ঘোষণা করা হয়। উৎপাদন বন্ধ অন্তত ৯০টি কারখানায়। নিয়ম অনুযায়ী আমাদের বেতন দিতে হবে, কারণ আমাদের কোনো ছাঁটাই করা যাবে না। আর যদিও কারণবশত ছাঁটাই করতে হয়, তো আমাদের ৩ মাস ১৩ দিনের একটা কোম্পানির নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী আমাদেরকে ছাঁটাই করতে হবে। ছুটির টাকা, ফান্ডের টাকা, আমাদের লেনদেন যেটুকু যা আছে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে। প্রতি মাসে বেতন ৮ তারিখে লাগবে। আমরা কষ্ট করি, আর আমরা লোকে বাসা ভাড়া দেওয়া লাগে, দোকান বাকি দেওয়া লাগে, ওগুলো আমরা কি দিয়ে দিব যদি আমাদের ২৫ তারিখে বেতন দেয়। পোশাক কারখানার কর্মকর্তারা বলছেন, ভাঙচুরের সাথে বহিরাগতরাই জড়িত। বিভিন্ন দাবি দেওয়ার নামে শ্রমিকদের ইন্ধন দেয়া হচ্ছে। আমাদের কিছু মেশিনারিজ ছিল, কম্পিউটার ছিল, মনিটর ছিল, কমপ্লিট ড্রেস ছিল, লাইক আপনার টি শার্ট, দেন আপনার প্যান্ট, হ্যাঁ এরকম, এগুলো যে যেমনি পাইছে এগুলো মানে নিয়ে গেছে। বেশিরভাগই মাস্ক পরার ছিল আর কি, এবং আমরা তাদেরকে কখনো দেখি নাই। কয়েকদিন যাবত আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি ভাঙচুর এবং যে লুটপাট হচ্ছে, নিরজ্জ হচ্ছে। এতে আমি মনে করি যে গার্মেন্টস জড়িত নাই, তৃতীয় পক্ষ এখানে জড়িত আছে।
শ্রমিক নেতাদের কেউ কেউ বলছেন বিগত সরকারের অনুসারীরা পরিকল্পিতভাবে তৈরি পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। পরাজিত ফ্যাসিস্টের একটা প্রকাকাণ্ড। তারা ইন্ধন দিয়ে শ্রমিকদের মাঝে নানান দাবিগুলো তারা হাজির করছে। এই দাবিগুলো 5ই আগস্টের আগে ছিল না। তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। মালিক শ্রমিকের বোঝাপড়ার ওপরও জোর দেয়া হচ্ছে জানান তিনি। এই কাজটা হলো গোয়েন্দাদের, ওনারা কাজ করছে এটা নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো সলভ না করার কারণে, করতে না পারার কারণে, তারা একটা সমঝোতায় মালিক শ্রমিক একটা সমঝোতায় পৌঁছাতে না পারার কারণে প্রায় 79টার মতো ফ্যাক্টরি বন্ধ আছে। এদিকে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন লেনি ফ্যাশনের সাবেক শ্রমিকরা। তাদের অভিযোগ 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও বুঝিয়ে দেওয়া হয়নি পাওনা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সীমান্তে বেসামরিক মানুষ হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে এ নিয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে নিহত 15 বছরের কিশোর জয়ন্ত কুমার। এর ঠিক 1 সপ্তাহ আগে মৌলভীবাজারে প্রাণ হারাতে হয়েছে 13 বছরের শিশু স্বর্ণা দাসকেও। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ফেনী কুমিল্লায় বন্যা নিয়ে দুই দেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এর মধ্যে বিএসএফ এর গুলিতে 2 কিশোর নিহতের ঘটনাকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে? যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে, কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়, সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয় এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে চলছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি স্পর্শকাতর। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেনসিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো মালয়েশিয়ায় বাংলাদেশের যে দূতাবাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চায়। আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান দূতাবাস, আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি দেশের নাগরিক হওয়ার পর বা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হতে পারে? ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন। এদিকে বছরে 20,000 করে 10 বছরে বাংলাদেশ থেকে 2 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে 20,000 করে প্রতি বছর 10 বছর 2 লাখ নিয়ে যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সচিবের আশ্বাসে আন্দোলনরত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর 7 রাস্তার অবরোধ তুলে নিয়েছে। এর আগে 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক অবরোধ করে তারা। এতে 7 রাস্তা সহ আশেপাশের সবগুলো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষার বাইরের কোনো জনবল থাকতে পারবে না। 6 দফা দাবিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তেজগাঁও 7 রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, কারিগরি খাত পরিচালনায় তাদের প্রতিষ্ঠানগুলো থেকেই জনবল নিতে হবে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার 6 মাস করা দাবিগুলোর অন্যতম। আমাদের 10ম গ্রেড যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকে, সেটার উপর আঘাত আনছে, প্লাস কারিগরি সেক্টর পরিচালনায় অকারিগরি ব্যক্তিত্বরা ঢুকে পড়তেছে এই সময়, যার কারণে আমরা রাজপথে নামতে আজকে বাধ্য হয়েছি। এই সরকার গঠনের প্রথম পূর্ব শর্ত হওয়া দরকার ছিল এই কারিগরি শিক্ষার্থীদেরকে নিয়ে ফোকাস করা এবং এই সেক্টরকে কিভাবে ডেভেলপ করা যায়, এই সেক্টরকে টেকনিক্যাল এডুকেশনকে ডেভেলপ করলেই দেশ উন্নত হবে।
এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের সব নিয়োগ বিধিমালা সংশোধন করার দাবি জানায় শিক্ষার্থীরা। কারিগরি বহির্ভূত কোনো পার্সন থাকতে পারবে না। যদি একজন প্রকৌশলী তৈরি হয় একজন অদক্ষ শিক্ষক দ্বারা বা অদক্ষ কর্মচারী দ্বারা বা অদক্ষ ক্রাফট ইনস্ট্রাক্টর দ্বারা, সেক্ষেত্রে আমরা একজন যোগ্য ইঞ্জিনিয়ার কিভাবে তৈরি হব? আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, তারা আমাদের সাথে যোগাযোগ করুক এবং আমাদেরকে আশ্বাস করুক, এবং আমরা এই জনদুর্ভোগ, মানুষের এই কষ্ট, এটা আমরা কখনোই চাই না। শিক্ষার্থীদের অবরোধের ফলে আশেপাশের সব সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরে আন্দোলনরতদের সাথে সাক্ষাৎ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ফরিদউদ্দিন আহমদ। তিনি শিক্ষার্থীদের সব দাবি মেনে আশ্বাস দেন। বর্তমানে যে সংস্কার কর্মসূচি আছে, সংস্কারের আওতায় আমরা এটাকে সংস্কার করব, সংশোধন করব। এটি সংশোধনের পূর্বে কোনো নিয়োগ হবে না, এটি সংশোধন হবে আগে, তারপরে নিয়োগ হবে। সচিবের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তন হয়েছে, সালমান এফ রহমান কারাগারে, কিন্তু তার নেতৃত্বাধীন আইজিডব্লিউ অপারেটর্স ফোরাম এখনও প্রতিদিন বিদেশ থেকে আসা ফোন কলে হাতিয়ে নিচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। গত 9 বছরে এই সিন্ডিকেট পকেটে ঢুকিয়েছে অন্তত 7.5 কোটি টাকা, অথচ যে প্রক্রিয়ায় কাজটি করা হচ্ছে সেটাই বেআইনি। একটি নীতিমালার আওতায় বিদেশ থেকে ফোন কল আসা যাওয়ার স্তর তৈরি করা হয়েছিল। এই সিন্ডিকেট সেই পদ্ধতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরীক্ষামূলকের কথা বলে যুক্ত করে আরও একটি লেয়ার। এতে সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে অন্তত 4.5 কোটি টাকা। মাসুদুজ্জামান রবিনের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে, তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না, রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে। এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে। বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ অপারেটরের কাছে, এরপর যায় ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্সে। এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে। অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস নামে পলিসির আওতায় 3 স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি। 2009-10 অর্থ বছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি, আর প্রতি মিনিট কল রেট ছিল 3 মার্কিন সেন্ট, অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি। 2015 সালে বছরে 5,000 কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন। আগের 3টির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন 26 প্রতিষ্ঠানকে। এ সময় দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো। 3 স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় 4 স্তর। নতুন গঠন করার 2য় স্তরে মধ্যস্বত্বভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে 7 সদস্যের আইজিডব্লিউ অপারেটর্স ফোরাম। জুড়ে দেওয়া হয় প্রতিটি কল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত। তখন পরীক্ষামূলকভাবে 3 থেকে 6 মাসের কথা বলা হলেও এখনও চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য। এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার 3 মাসের অথবা 1 বছরের ম্যাক্সিমাম হতে পারে। দুর্ভাগ্যক্রমে আমাদের 9 বছর যদি আমরা না করে থাকি, তার মানে এটার পিছনে কোনো কারণ আছে। কেউ না কেউ এটাকে এটাকে হারনেস করছে পিছনে। হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো, তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী একটা ধারণা ছিল, এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সেই আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে। এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে। বিটিআরসিকে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা। অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত 9 বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 7,444 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 4,500 কোটি টাকা। বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর, আইসিএক্স এবং 16 আইজিডব্লিউ প্রতিষ্ঠান। যে টাকা দিয়ে আমি আনি না কেন, আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিংয়ে থাকবে, এটি হচ্ছে স্বাভাবিক। সেটা আমি কম আনি বেশি আনি, আমার একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা ফিক্স করছি, তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পেয়েছি। এই ইনভেস্টমেন্ট যারা করেছে এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এইসব প্রোটেকশনগুলো তো আসলে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেক দিকে লুজার হচ্ছি।
টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন IOLDTS নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদান প্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি। সকালে মহিলা দলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নয়। মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন থেকে শুরু করে দেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করেন ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা নেত্রীরা। মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে নির্বাচন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ভারত ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, ভারত প্রতিবেশীর সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব, একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধা বজায় রেখে ভারতের সাথে প্রতিবেশী সম্পর্ক নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়া, গাইবান্ধা, কুমিল্লা সহ বিভিন্ন জেলা পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক টিম। এ সময় তারা নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরি মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায়। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সমন্বয়করা। আমাদের বিভাগীয় সফরের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, ভুয়া সমন্বয়ক নাম ধারণ করে নানা ধরনের যে অপকর্ম হচ্ছে এগুলো প্রতিহত করা। এখানে ত্রুটি আছে, আমরা স্পেসিফিক সেই জায়গাগুলো আমরা মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা পরিষদ আছে তাদের কাছে তুলে ধরতে চাই। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন সমন্বয়করা। কিরকম সমাজ ব্যবস্থা আমরা চাই, কি ধরনের রাষ্ট্র আমরা চাই, সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসাধারণের সাথে মতবিনিময়ের একটা আয়োজন করেছি। গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গণে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 সদস্যের প্রতিনিধি দল। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আন্দোলনে হতাহতদের স্বজনদের সাথেও কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। মতবিনিময় করেন জেলা উপজেলা নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সাথে। এদের জন্য একটা নীতিমালা হচ্ছে, কোন নীতিমালায় কাজ হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে পরিবারটি একটু স্বাবলম্বী হতে পারে। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 3 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল। পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করেন তারা। তো রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য যারা এত বড় স্যাক্রিফাইস করেছে, আমরা এখানে আসছি তারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায়, তাদের মর্যাদা পায়। আমরা বলছি যে রাষ্ট্র পুনর্গঠন করা হবে,
পুনর্গঠন আগে আমরা মনে করি যে আমাদের আহত যে সকল যোদ্ধা আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলা এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন একটা প্রধান দায়িত্ব। খাগড়াছড়িতে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। সিরাজগঞ্জেও ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সাধারণ সভায় অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা। নরসিংদীতেও গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ আরও কয়েকজন। পরে জেলা প্রশাসন, পুলিশ, চেম্বার অফ কমার্স সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। তবে ছাত্র নাগরিক সাধারণ সভার স্থান নির্ধারণ না হওয়ায় বিকেলে ফিরে যান তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ক্ষমতার লোভে না, দুঃশাসনের অবসানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই দায়িত্বে আসে ছাত্র জনতার সরকার। এটা কোনো বিপ্লবী সরকার নয়, বরং গণ অভ্যুত্থানের ফসল, বলছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদ। তার পূর্বাভাস, জনগণ চাইলে প্রয়োজনে গঠন হতে পারে রাজনৈতিক দলও। সরকারের 1 মাস পূর্তিতে যমুনা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এভাবেই নিজের মতামত তুলে ধরেছেন আসিফ মাহমুদ। 36 জুলাই বা 36 জুলাই ক্যালেন্ডারের পাতা খুঁজে পাওয়া যাবে না এমন কোনো তারিখ, কিন্তু বাংলাদেশের হৃদয়ের ক্যালেন্ডারে 36 জুলাই একটা জীবন্ত আগ্নেয়গিরি। ফুসে ওঠা সে আগ্নেয়গিরির লাভায় যেমন উড়ে গেছে কর্তৃত্ববাদ, তেমনি স্বপ্ন দেখাচ্ছে নতুন একদিনের। এখনকার পর্ব চলছে সে স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার। কেমন ছিল সে 1 মাসের স্বপ্নযাত্রা? বলছিলেন রাজপথের নায়ক থেকে সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ। এই অন্তর্বর্তীকালীন সরকার যেমনি কোনো বিপ্লবী সরকার না, আবার ঠিক একইভাবে এটা একটি গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত সরকার। স্বাধীনতার পরে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছে দেশকে ঢেলে সাজানোর জন্য, দেশটাকে আর একটা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার। এবং সেই দায়িত্ব নেওয়ার পর গত 1 মাস আমি মনে করি এই সরকার তার যতটুকু সম্ভব দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। যদিও সময়টা মোটেও মধুর ছিল না। কথা বলবার স্বাধীনতা ফিরে আসায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলতে শুরু করেছেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর না পাওয়ার বেদনার গল্প। সে গণমানুষের চাওয়াটাকে কাঠামোগত রূপ দিতে কি ভাবছেন আসিফ? ভবিষ্যতে কি কোনো রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা আছে? এই কাঠামোগত সংস্কারকে সেফগার্ড করার জন্য এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণকারী একটা শক্তি থাকার প্রয়োজন আছে। একটা নতুন ব্যবস্থা কিভাবে তৈরি করা যায় আর সেটা নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়ে এখনও সেভাবে কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি। আমরা জনগণের সাথে আলোচনা এবং আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সারা দেশে মানুষের জনমত সংগ্রহ এবং কেমন দেশের জনগণ চায় তা নিয়ে আলোচনা করতে বিভিন্ন জায়গায় সফরে যাওয়া শুরু করেছেন। জনগণ যদি চায় সেটা আপনার ওই চিন্তার, হ্যাঁ, জনগণের চাওয়ার প্রতিফলন আমরা ঘটাতে চাই। সেটা কোন ফরম্যাটে ঘটাবো সেটা নিয়ে আরো জনগণের ম্যান্ডেটটাই তাদের বড় শক্তি বলছিলেন ক্রিয়া উপদেষ্টা। আর সেখানে জ্বালানি বিশাল এক তরুণ জনশক্তি। তাহমিদ আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরবে জাতীয় মানবাধিকার কমিশন। এসব ঘটনার তদন্ত শুরু করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে রাজধানী চাংখারপুলে নিহত আনাসের বাড়িতে যান কমিটির সদস্যরা। জবানবন্দি রেকর্ড করেন নিহতের বাবা মা সহ স্বজনদের। হত্যার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন স্বজনরা। 5 আগস্ট চাংখারপুল এলাকায় সরকার পতন আন্দোলনে যোগ দিয়েছিলেন গেন্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। সকাল 11টার দিকে পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যায় সে। ওই দিনই মরদেহ দাফন হয়।
সোমবার দুপুরে গেন্ডারিয়ার দিনাসেন রোডে নিহত আনাসের বাড়িতে যায় জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি জবানবন্দি রেকর্ড করেন নিহত আনাসের বাবা মা সহ স্বজনদের। পরিচালক বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলন কেন অশান্ত হয়ে উঠল, কেন এত প্রাণহানি হলো তা খুঁজে বের করবে মানবাধিকার কমিশন। এরই মধ্যে হতাহতদের স্বজন এবং হাসপাতালের সংশ্লিষ্টদের জবানবন্দি নেওয়া হয়েছে। আমরা একটা এক্সক্লুসিভ একটা তদন্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করি একটা পিকচার আমরা জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা উপস্থাপন করতে পারবো এবং সরকারকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। টোটাল মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আমরা তদন্ত করছি এবং আমরা এটা যাতে বিচার, এই হত্যাকাণ্ডের বিচার, এই আহত নিহতের বিচার, এই ক্ষয়ক্ষতির যাতে বিচার হয়। আনাসের শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব না বলে জানান তার বাবা। আন্দোলনে নিহতদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বিফলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশটার জন্য শহীদ হয়েছে, যে ওর জীবনটাকে ও উৎসর্গ করে গেছে, বিলীন করছে এই দেশটার জন্য। তো দেশের কাছে আমি একটাই বলবো যে আমার বাচ্চার মতো যারা শহীদ হয়েছে এই রক্তের যেন বিফলে না যায়। আনাস হত্যায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তার মা। আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে জনগণের বন্ধু, যারা বন্ধু হয়ে বন্ধুত্বের পরিচয় না দিয়ে শত্রুর ভূমিকায় এভাবে নিরস্ত্র বাঙালির উপর, ছাত্র জনতার উপর গুলি চালায়, তাদের বিচার অবশ্যই চাই। মানবাধিকার কমিশনের তদন্ত দল চাংখারপুল নবাবকাটারা রোডে ঘটনাস্থলও পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করেন তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত ও নিহতের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হচ্ছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যতদিন এই তদন্ত প্রক্রিয়া চলবে, স্বচ্ছতার সাথে তদন্তটা হয় এবং জাতি জানতে পারেন যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারছি এবং যা ঘটেছে জাতির জীবনে, জাতি যাতে বুঝতে পারে যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় কোনো রকমের কোনো অস্পষ্টতা নেই এবং প্রপারলি কাজটা হচ্ছে। বর্তমানে সহিংসতা, চাঁদাবাজি ও দখলে যারা জড়িত তারা কোনো না কোনো দলের বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। এর থেকে বের না হলে ছাত্র সমাজ মেনে নেবে না বলে সতর্ক করেছেন তিনি। জানান, সরকার নির্ভুল নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ। অর্থ ও পেশি শক্তি দিয়ে আগের মতো নির্বাচন যেন আর না হয়, এজন্য সংস্কার করা হবে। এ সময় তিনি জানান, আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নানা প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ 3 জাতীয় নির্বাচনে ছিল ভোটারবিহীন, বিতর্কিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না হয়, এজন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। নির্ভুল একটি নির্বাচন উপহার দেয়া, এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে। শুধু যদি অর্থের শক্তি আর পেশি শক্তি দিয়ে নির্বাচন হতে হয়, তাহলে তো আমরা ফিরে গেলাম তো সেই আগের জায়গায়। তো সেটার জন্য আমাদের অনেকগুলো সংস্কার হতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পরও নানা স্থানে সহিংসতা, চাঁদাবাজি ও দখলের অভিযোগ, এর সমালোচনা করেছেন উপদেষ্টা। যে সহিংসতাগুলো এই মুহূর্তে হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে। তো এই রাজনৈতিক দলগুলো আর কতকাল তাদের মাথার উপরে এই ধরনের নোংরা অপরাধ নিয়ে ঘুরে বেড়াবে? তাদের দায়িত্ব আছে নিজেদেরকে পরিষ্কার দেখানো সমাজের কাছে। তাদের দায়িত্ব আছে দেখানো যে তারা চাঁদাবাজি করে না। শারমিন মুর্শিদ বলেন, তার অধীন 2 মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আন্দোলনে নিহতের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সংশোধন হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে থাকা ভুয়া ভাতাপ্রাপ্তদের তালিকা। ক্ষতিগ্রস্ত বিপ্লবী তরুণ সমাজ, তাদের সেবা দেওয়া আমাদের একটা মূল জায়গা। তাদেরকে সুষ্ঠু করে তোলা,
তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনা, তাদেরকে আমাদের সেফটি নেটের ভেতরে আমরা আনবো, এনেছি, কাজটা শুরু করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা ধরে তথ্য ভাণ্ডার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। এর ভিত্তিতে দেয়া হবে সহায়তা। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। অন্যদিকে প্রাণ প্রকৃতি সংরক্ষণে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, দখলদারদের ছাড় দেওয়া হবে না। প্রমত্তা, পদ্মা ও ধলেশ্বরীর বুক চিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রায় 6,500 একরের আড়িয়াল বিল দিন দিন দখল দূষণে বিলটি হারাচ্ছে তার পুরনো রূপ। সাম্প্রতিক সময়ে বিলটি ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে মহা উৎসবে নেমেছে আবাসন প্রকল্পের নামে রাজনৈতিক ক্ষমতাসীন ভূমিদস্যুরা। সোমবার মুন্সিগঞ্জের জলাধারটি পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও গৃহায়ন উপদেষ্টা। সাথে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। বিলটার জন্য আসলে একটা সমন্বিত রক্ষা প্রকল্প হতে হবে, কারণ এই বিলটা কিন্তু শুধুমাত্র মুন্সিগঞ্জের বিল না, এটা তো আমাদের সকলের একটা বিল। এটাকে জাতির কাছে পরিচিত করাটা যেমন জরুরি, এই বিলটাকে কেন্দ্র করে অন্যান্য বিলে যে দখল চলছে সেটার ব্যাপারেও একটা বার্তা দেওয়াটা জরুরি। আমরা গাজীপুরের বেলাই বিলেও একই কাহিনী চলছে। ভূমিদস্যুরা যে অবৈধভাবে জায়গা দখল করে এখানে এই বৈচিত্র্য ধ্বংস করার চেষ্টা করে, এখানে নানান রকম স্ট্রাকচার বানানোর চেষ্টা করে, এটা আমরা বাধা দিব। এর আগে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা। আপনাদের কাছে অনুরোধ, কোথাও ড্রেজিং এর সংবাদ পেলে আমাদেরকেও জানাবেন, ডিসি মহোদয়কেও জানাবেন। সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে স্টেক হোল্ডারদের সাথে সভা করেন পরিবেশ উপদেষ্টা। জানান, 1 সেপ্টেম্বর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগের ব্যবহার করা যাবে না। বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় শূন্য স্থান পূরণ হয়েছে। অন্তর্বর্তী সরকার কঠোরভাবে তা দমন করবে, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক্ষেত্রে সতর্ক করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। দেশে সরবরাহ বাড়াতে ভোজ্য তেল ও রাইস ব্রাইন আরও আমদানি করা হবে বলে জানান তিনি। আরও জানান, অন্তর্বর্তী সরকারের সাথে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি। এছাড়া ইউএনডিপির সাথে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে। চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। রাজধানী হ্যানয়ে সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। তৈরি হয়েছে জলাবদ্ধতা, জারি হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই দৃশ্য ভিয়েতনামের ফু থো প্রদেশের। ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে এভাবেই বিধ্বস্ত হয়েছে প্রদেশের অন্যতম ব্যস্ত এই ব্রিজ। সোমবার প্রায় 10টি গাড়ি ও 2টি মোটরসাইকেল নিয়ে ভেঙে পড়ে ব্রিজটি। শুধু এই ব্রিজই নয়, রাজধানী হ্যানয় সহ ভিয়েতনামের বহু অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সুপার টাইফুন। শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে ঝড়টি। দুদিনেই বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। ব্যাপক ভূমিধস হয়েছে উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায়।
এটা প্রচন্ড শক্তিশালী একটি ঝড়। আমার বাড়ির ছাদ উড়ে গেছে, অনেকগুলো গাছ উপড়ে গেছে, পুরো এলাকার সবাই ব্যাপক ক্ষতিগ্রস্ত, প্রাণহানিও হয়েছে অনেক। ইয়াগি তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হ্যানয়ের প্রায় 85 লাখ মানুষ, ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা, দুর্গত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। অনেক পরিবার উঁচু ও নিরাপদ স্থানে যাওয়ার জন্য যথেষ্ট সময় পায়নি। তাছাড়া যারা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছে তারাও ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, মোটরসাইকেলের মতো জিনিসগুলো তো নিয়ে যেতে পারেনি, যেগুলো পানিতে ডুবে আছে। প্রাণহানি তো হয়েছেই, সেই সাথে এই ক্ষয়ক্ষতিগুলো কম নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও অফিস আদালত। এর আগে শুক্রবার চীনের হাইনান উপকূলে 234 কিলোমিটার বেগ নিয়ে আঘাত হানে ঝড়টি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।